সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মূলত জানবো ইসলামী ব্যাংকের গ্রাহকরা কবে নাগাদ টাকা পাবেন সেই সংক্রান্ত বিস্তারিত। এই সংক্রান্ত একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউন পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, শিরোনামে যেমনটি বলা হচ্ছে, ইসলামী ব্যাংকের গ্রাহকরা কবে থেকে টাকা তুলতে পারবেন সম্পূর্ণভাবে এই সংক্রান্ত বিস্তারিত বর্ণনা আছে। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। আমরা দেখে নিচ্ছি বাংলা ট্রিবিউন পত্রিকায় মূলত কি বলা হচ্ছে। দেশের বৃহত্তম শরীয় ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার গ্রাহক নিজেদের জমাকৃত অর্থ তুলতে না পারায় ব্যাংকটি তারল্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সারা দেশে। নগদ অর্থের সংকট, এটিএমে টাকা না থাকা, আরজিএসে সেবা বন্ধ হয়ে যাওয়া, বড় অঙ্কের চেক সম্মান না করা এবং পে অর্ডার বাউন্স হওয়ার মতো ঘটনাগুলো ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থার বড় ধরনের ধাক্কা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকে প্রকাশ্যে আশ্বাস দিতে হয়েছে ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় তাদের টাকা তুলতে পারবেন এবং প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক জরুরি তারল্য সহায়তা দেবে। তবে প্রশ্ন উঠেছে, এটি কি কেবল একটি ব্যাংকের সাময়িক তারল্য সংকট, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব? আর এই সংকট দীর্ঘায়িত হলে দেশের ব্যাংকিং খাতের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে? এখন আমরা দেখব বিভিন্ন শাখায় যেমনটি টাকা দেয়া হচ্ছে না, এটিএম বুথেও টাকা পাওয়া যাচ্ছে না, এই সংক্রান্ত বিস্তারিত। গ্রাহকদের অভিযোগ অনুযায়ী গত 9 জানুয়ারি থেকে ইসলামী ব্যাংকের অনেক শাখায় নগদ অর্থের সংকট শুরু হয়। 10 জুন মতিঝিল সহ বিভিন্ন শাখায় গ্রাহকরা চাহিদা মতো টাকা তুলতে পারেনি। কোথাও 10 লাখ টাকার চেকের বিপরীতে সর্বোচ্চ 1 লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয় 11 জুন থেকে। বিভিন্ন জেলার গ্রাহকরা অভিযোগ করেন অনেক শাখা বড় অঙ্কের চেক গ্রহণই করেনি। কিছু শাখা পে অর্ডার দিয়ে গ্রাহকদের সাময়িকভাবে সন্তুষ্ট করার চেষ্টা করলেও পরবর্তীতে অনেক ক্ষেত্রে সেগুলো সম্মানিত হয়নি। রাজধানী থেকে শুরু করে হবিগঞ্জ, রংপুর, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন অঞ্চলে গ্রাহকরা টাকা উত্তোলনে একই ধরনের সমস্যায় মুখোমুখি হয়েছেন। বহু গ্রাহক এটিএম বুথেও টাকা পাননি। এখন আমরা জানবো চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সংকটের সূত্রপাত কেমনটি হলো এবং বর্তমান পরিস্থিতি। বর্তমান সংকটে কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমের নিয়োগ। গত 24 মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জোবাইদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংক দ্রুত খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। এরপর থেকে ব্যাংকটিকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক, আন্দোলন এবং বিক্ষোভ। সচেতন গ্রাহক ফোরাম নামের একটি প্ল্যাটফর্ম নতুন চেয়ারম্যানের অপসারণ সহ 7 দফা দাবিতে আন্দোলন শুরু করে। তাদের অভিযোগ, ব্যাংকটির পরিচালনায় অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হচ্ছে এবং আমানতকারীদের স্বার্থ ঝুঁকির মধ্যে পড়ছে। অপরদিকে সরকার এবং বাংলাদেশ ব্যাংক বলছে চেয়ারম্যান নিয়োগ ছিল সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং একটি বৃহৎ ব্যাংকের পরিচালনা বোর্ড সচল রাখতে তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত। এখন আমরা জানবো আমানত প্রত্যাহারের যে হিড়িক লেগেছে সে সম্পর্কে। ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী আন্দোলন এবং বিতর্ক শুরু হওয়ার পর থেকে মাত্র 7 দিনে ইসলামী ব্যাংক থেকে 4,240 কোটি টাকার আমানত তুলে নেওয়া হয়েছে। 31 মে ব্যাংকটির মোট আমানত ছিল 1,84,382 কোটি টাকা। 7 জুন তা কমে দাঁড়ায় 1,80,141 কোটি টাকায়। সংশ্লিষ্টরা বলছেন কয়েকদিনের মধ্যে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়ার ফলে ব্যাংকটির উপর নগদ অর্থের চাপ তৈরি হয়েছে। ঈদ পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই নগদ টাকার চাহিদা বৃদ্ধি পায়, তার সঙ্গে যুক্ত হয়েছে আতঙ্কিতজনিত অর্থ উত্তোলন। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন স্বীকার করেছেন যে ব্যাংকটির বর্তমান উল্লেখযোগ্য আমানত প্রত্যাহারের চাপের মধ্যে রয়েছে। এখন আমরা জানবো রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে যে ইসলামী ব্যাংক রয়েছে এর পেছনে কারা জড়িত এবং সেই সম্পর্কে বিস্তারিত। ইসলামী ব্যাংকে ঘিরে বিরোধপূর্ণ রাজনৈতিক অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জামায়াতে ইসলামী এবং সংশ্লিষ্ট পক্ষের অভিযোগ, সরকার ব্যাংকটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং নতুন চেয়ারম্যান নিয়োগ সেই প্রক্রিয়ার একটা অংশ। অপরদিকে অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী অভিযোগ করেছেন ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করতে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। তার মতে চেয়ারম্যান নিয়োগের মতো একটি প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে হঠাৎ বিপুল সংখ্যক অর্থ গ্রাহকের যে উত্তোলন করেছে সেটা স্বাভাবিক ঘটনা নয়। জাতীয় সংসদে তিনি বলেন, যারা ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন এবং ব্যাংকের ভিতর এবং বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাদের সঙ্গে একটি রাজনৈতিক যোগসূত্র রয়েছে বলে তিনি মনে করেন। একই সুরে শোনা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের বক্তব্যেও। তিনি বলেছেন খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই ব্যাংকটিকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। এখন আমরা জানবো 2017 সালের দখল বিতর্কের ছায়া যে ইসলামী ব্যাংকে পড়েছে সেই সম্পর্কে পূর্ববর্তী ইতিহাস।
বর্তমান সংকটের পেছনে ইসলামী ব্যাংকের অতীত ইতিহাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 2017 সালে এস আলম গ্রুপ ব্যাংকটি নিয়ন্ত্রণ করার পর থেকেই প্রতিষ্ঠানটি নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ব্যাংকটি নিয়ন্ত্রণ নেওয়া হয় এবং পরবর্তী সময়ে বিপুল অঙ্কের ঋণ বিতরণ করা হয় সংশ্লিষ্ট গোষ্ঠীর কাছে। বর্তমানে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 95,629 কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের অর্ধেকেরও বেশি। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের দুর্বল ঋণ ব্যবস্থাপনার এস আলম সংশ্লিষ্ট ঋণ বিতর্ক এবং খেলাপি ঋণের বিশাল বোঝা ব্যাংকটির ভিত্তিকেই আগেই দুর্বল করে রেখেছিল। বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক বিরোধ সেই দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। এখন আমরা জানবো এই ইসলামী ব্যাংক এতটা গুরুত্বপূর্ণ কেন। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাপনায় ইসলামী ব্যাংকের গুরুত্ব অন্য যে কোনো শরীয়ভিত্তিক ব্যাংকের তুলনায় অনেক বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে 10টি ইসলামী ব্যাংকের মোট আমানতের প্রায় অর্ধেকই ইসলামী ব্যাংকের হাতে। ব্যাংকটির আমানতের পরিমাণ 1,91,000 কোটি টাকা। রেমিটেন্স আহরণেও প্রতিষ্ঠানটি আধিপত্য রয়েছে। এ পর্যন্ত প্রায় $83 বিলিয়ন রেমিটেন্স সংগ্রহ করেছে এই ব্যাংকটি। শুধুমাত্র গত মে মাসে ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রায় $600 মিলিয়ন প্রবাসী আয় এসেছে, যা দেশের অন্যান্য 9টি ইসলামী ব্যাংকের সম্মিলিত রেমিটেন্সের কয়েক গুণ বেশি। ব্যাংকটির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যবসা, আমদানি, রপ্তানি, বিনিয়োগ এবং কর্মসংস্থানের মাধ্যমে প্রায় 8 কোটি মানুষের সম্পৃক্ততা রয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। এই ইসলামী ব্যাংকের বিভিন্ন যে আতঙ্ক, সেটা অন্যান্য ব্যাংকেও যে ছড়িয়ে পড়েছে সেই সম্পর্কে আমরা দেখে নিচ্ছি। ব্যাংকাররা আশঙ্কা করছেন, ইসলামী ব্যাংকের সংকট দীর্ঘায়িত হলে এর নেতিবাচক প্রভাব পুরো ইসলামী ব্যাংকিং খাতে ছড়িয়ে পড়বে। শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিনের মতে, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে গ্রাহকদের মধ্যে ধারণা তৈরি হতে পারে যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাপনায় ঝুঁকিপূর্ণ। এতে অন্য ইসলামী ব্যাংক থেকেও আমানত প্রত্যাহার করা শুরু হতে পারে। ইতিমধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন গ্লোবাল এবং এক্সিম বা আইসিবি ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে বলে জানা গেছে। ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বড় পরীক্ষা কি? পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে একজন পর্যবেক্ষক নিয়োগ করেছে, পাশাপাশি জরুরি তাড়ালো সহায়তা দেওয়ারও প্রস্তুতি নিয়েছে। গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, ব্যাংকটির জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে এবং আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে অর্থনীতিবিদদের মতে কেবল তারল্য সহায়তা দিয়ে আস্থার সংকট কাটানো সম্ভব নয়। এজন্য প্রয়োজন স্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব মুক্ত পরিচালনা, খেলাপি ঋণ পুনরুদ্ধার এবং আমানতকারীদের কাছে বিশ্বাসযোগ্য বার্তা পৌঁছে দেয়া। ঠিক এই পরিস্থিতির সামনে কি হতে পারে? এমন সংকট নিরসনে বলা হচ্ছে, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট কেবল একটি ব্যাংকিং নগদ অর্থ সংকট নয়, এটি বাংলাদেশ ব্যাংকিং খাতের আস্থা, রাজনৈতিক প্রভাব এবং আর্থিক সুশাসনের প্রশ্নকে নতুন করে সামনে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় স্বল্প মেয়াদে তারল্য সংকট কাটিয়ে ওঠা সম্ভব না হলেও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় স্বল্প মেয়াদে তারল্য সংকট কাটিয়ে ওঠা সম্ভব হলেও দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করা। কারণ ইসলামী খাতে বা ইসলামী ব্যাংকিং খাতে মূলধনের চেয়েও বড় সম্পদ হলো বিশ্বাস, আর সেই বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে তা ফিরিয়ে আনতে অনেক সময় লাগে। বর্তমান পরিস্থিতিতে ইসলামী ব্যাংকিং ভবিষ্যৎ নির্ভর করছে বাংলাদেশ ব্যাংকের দ্রুত পদক্ষেপ, রাজনৈতিক উত্তেজনা প্রশমন, খেলাপি ঋণ পুনরুদ্ধার এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার সক্ষমতার উপর। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ইসলামী ব্যাংকের উপর সামনে অনেক বড় চ্যালেঞ্জ নির্ভর করছে এবং এটি পুরোটাই ডিপেন্ড করছে সরকারের উপর। সরকার যদি এই মুহূর্তে সঠিক এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাহলে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে। সে পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে সকল গ্রাহককে, এবং গ্রাহকগণ ধৈর্য ধরলে হয়তো এই ইসলামী ব্যাংক খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।